হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি লার্নিং ডট পার্থ। আজকে একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত যে মতবাদগুলি রয়েছে তার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ আছে চেম্বারলিন ও মুল্টনের মতবাদ। সেই মতবাদটা সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। এই তত্ত্ব 1904 খ্রিস্টাব্দে চেম্বারলিন আর এফআর মুল্টন ইনারা এই তত্ত্বটি প্রদান করেছিলেন। তোমরা দেখতে পাচ্ছ যেটা দিয়েছি আমি, যাকে আমরা বলছি কি না গ্রহাণু তত্ত্ব নামে সেই তত্ত্বটা পরিচিত। এই তত্ত্বটা মতবাদটা কি না তারা যে পৃথিবী যে উৎপত্তি হয়েছে সেই সংক্রান্ত যে মতবাদটা তারা যে প্রতিষ্ঠা করেছিলেন সেটা হচ্ছে কি না গ্রহ উপগ্রহগুলি সৃষ্টির পূর্বে আমাদের সৌরজগৎ কী ছিল না সৌরজগৎ একটা বাষ্পীয় পিণ্ড ছিল এবং এর বাইরের অংশ মাঝে মাঝে বিস্ফোরণ ঘটত, বাইরের অংশে মাঝে মাঝে বিস্ফোরণ ঘটে থাকতো। আচ্ছা, 2 নম্বর দেখো, 2 নম্বরে কী আছে? 2 নম্বর হচ্ছে কি না গ্রহ উপগ্রহ সৃষ্টির পূর্ব মুহূর্তে মহাকাশে একটা দ্রুত অতি গতিসম্পন্ন শক্তিশালী নক্ষত্রের আবির্ভাব ঘটে। আর এর আকর্ষণে কী হয়? সূর্যের দেহ থেকে তার থেকে কী হয় না বাষ্পীয় পদার্থগুলি আলাদা হয়ে যায়। এই বিচ্ছিন্ন পদার্থের নাম দেওয়া হয় কি গ্রহকণিকা। 3 নম্বর দেখো, 3 নম্বরে কী দেওয়া আছে না 3 নম্বর বলেছেন তারা যে বিস্ফোরণের সময় সূর্যের দেহ থেকে যে কোটি কোটি কঠিন পদার্থের টুকরো বেরিয়ে এসেছিল, সূর্যের দেহ থেকে যে পদার্থগুলো বেরিয়ে এসেছিল সেই কণাগুলি পারস্পরিক আকর্ষণে জমাট বেঁধে গ্রহে পরিণত হয়। আর ছোট ছোট কণাগুলি কী হয় একত্রিত হয়ে গ্রহের চারদিকে উপগ্রহ রূপে ঘুরতে থাকে। এবার দেখো আমি যেটা বলেছি তোমাদেরকে কি না প্রথম পয়েন্টে ছিল গ্রহ উপগ্রহগুলি সৃষ্টির পূর্বে আমাদের সৌরজগৎ একটা জ্বলন্ত বাষ্পীয় পিণ্ড ছিল। কোন ছবিটা দেখো তো? এই ছবিটা দেখলে বুঝতে পারবে, হাতে আঁকা ছবি, যেটা জ্বলন্ত বাষ্পীয় পিণ্ড ছিল, সৌরজগতের জ্বলন্ত বাষ্পীয় পিণ্ড ছিল। এর বাইরের অংশ মাঝে মাঝে কী হতো? এই যে বাইরের অংশ মাঝে মাঝে বিস্ফোরণ ঘটত। এরপরে গ্রহ উপগ্রহ সৃষ্টির পূর্ব মুহূর্তে 2 নম্বর পয়েন্ট দেখো, মহাকাশে একটা দ্রুত গতিসম্পন্ন শক্তিশালী নক্ষত্রের আবির্ভাব ঘটে। দ্রুত গতিসম্পন্ন নক্ষত্রের আবির্ভাব ঘটে। এর ফলে আকর্ষণের ফলে কি সূর্যের দেহ থেকে কী হয়? 2 নম্বর ছবিতে দেখো, সূর্যের দেহ থেকে বাষ্পীয় পদার্থ আলাদা হয়ে যায়। এই বিচ্ছুরিত পদার্থর নাম দেওয়া হয় কি না বাষ্পীয় পদার্থগুলো পরপর দেখো আলাদা হয়ে যাচ্ছে, এই পদার্থগুলোর নাম দেওয়া হয় কি গ্রহকণিকা। দেখলে তারপর দেখো বিস্ফোরণের সময় সূর্যের দেহ থেকে যে কোটি কোটি কঠিন পদার্থের টুকরো বেরিয়ে এসেছিল সেই কণাগুলি পারস্পরিক আকর্ষণে জমাট বাঁধে। মাঝখানে দেখো মূল নক্ষত্র যেটা থেকে গেছে সূর্য হিসেবে, যেটা আমরা বর্তমান সূর্য বলছি, সেটা মাঝখান থেকে গেছে নক্ষত্রটা বা বাষ্পীয় পিণ্ড যে মূল অংশ থেকে গেছে, বাইরে যেটা শক্তিশালী নক্ষত্রের আকর্ষণের ফলে টুকরো টুকরো হয়ে বেরিয়ে এসেছিলো সেইগুলো পরপর কী হয় আস্তে আস্তে জমাট বেঁধে পরপর একটা গ্রহের সৃষ্টি হয়। এবং বাদ বাকি যে ছোটো ছোটো কণাগুলি একত্রিত হয় এবং সেগুলো গ্রহের চারদিকে উপগ্রহ রূপে ঘুরতে থাকে। তোমাদেরকে আমি এটা দেখালাম কি না, এটা আমার যে হাতের নিজের তৈরি যে খাতাটা আছে ওই খাতা থেকে যেটা আমি পরে ওটাকে আমি টাইপ করে নিয়েছি, ওটা তোমাদের দেখিয়ে দিলাম কেমন করে ছবিটা তোমরা নিজেরা আঁকবে। তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে। এছাড়া তোমরা বইয়ের সাহায্য নিতে পারো, হাজরা যে বইটা আছে ওই বইটার সাহায্য নিলে তোমরা এই ছবিটা তোমরা ইজিলি পেয়ে যাবে। এবারে এটা গেল কি না এটা হলো তাদের একটা অনুমান বা এটা তাদের যে গবেষণা পর্যবেক্ষণ ইত্যাদির মাধ্যমে যে তারা সিদ্ধান্ত নিয়েছেন প্রতিষ্ঠা করেছেন ওইটা। এবার তার উপরে সমালোচনা হয়েছে, কি কি ভুল ত্রুটিগুলো আছে সমালোচনা হয়েছে। সমালোচনাটা কি তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। এটা 1 নম্বরে আছে দেখো, সূর্য ও
গ্রহসমূহের যে কৌণিক ভরবেগের বণ্টন সংক্রান্ত সঠিক ব্যাখ্যা দিতে সক্ষম হয়নি, এই মতবাদে সক্ষম হয়নি। সূর্য এবং গ্রহগুলির যে কৌণিক ভরবেগ তার বণ্টন সংক্রান্ত ব্যাখ্যা দেওয়া হয়নি। 1 নম্বর দেখো কী আছে না, গ্রহগুলির আয়তন অনুযায়ী বিন্যাস সম্পর্কে, তাদের যে আয়তন সেই অনুযায়ী তারা পরপর কেমন কোন পজিশনে থাকবে বিন্যাস সম্পর্কে কোনো আলোচনা করা হয়নি এখানে। তারপর দেখো 3 নম্বরে কী আছে না, গ্রহগুলির পারস্পরিক সংঘর্ষের ফলে জ্বলনশীল যে হয়েছে এটা হওয়াটা স্বাভাবিক, এটা সম্পর্কে সেখানে কোনো আলোচনা করা হয়নি 3 নম্বর পয়েন্টে। তাহলে এই সমালোচনা আমাদের 3টা পয়েন্ট দিয়েছি। তারপর তোমরা ছবিটা দেখো, তোমরা ছবিটা দেখলেও বুঝতে দেওয়া আছে। দেখো আপাত সংঘর্ষ যেটা দেওয়া আছে 2, সূর্যের অভিকর্ষ এলাকার গ্রহকণিকার আবর্তন। তারপর দেওয়া আছে সি, দেখো 3 নম্বর ছবিতে আছে গ্রহ সৃষ্টির প্রাথমিক পর্যায়। এই 3টে ছবি দেওয়া আছে। তোমরা এই 3টে ছবি তোমরা নিজের মতো করে আঁকবে, যেটা তোমাদেরকে আমি দেখালাম আমার খাতায় কেমন করে আঁকা আছে, তোমরা সেরকম করে বা তার থেকে আরও ভালো আঁকতে পারবে, চেষ্টা করবে এটা। তাহলে এটা হলো কি না, পৃথিবী উৎপত্তি সংক্রান্ত যে অন্যতম মতবাদ চেম্বারলিন ও মোল্টনের মতবাদ, সেই মতবাদটা আমি সংক্ষেপে এবং ছোট করে দিয়েছি আমি। তোমরা বইতে আরও হয়তো বড় পাবে, আরও বিস্তারিত পাবে, কিন্তু পরীক্ষায় তোমাদেরকে এটা লিখে আসতে হবে। তার জন্য আমি ছোট করে বোঝার জন্য ওটা তোমাদেরকে বানিয়ে দিয়েছি। তোমরা চেষ্টা করবে এটা পরীক্ষায় লেখার জন্য।